মাছে ভাতে বাঙালি এই কথাটা আমাদের থেকে এসছে, কারণ হচ্ছে আমরা ভাত পেলে অজ্ঞান হয়ে যাই। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আইসিইউ সিসিইউ এর ব্যবস্থা নাই, এত ঘন ঘন তাকে লাইফ সাপোর্টে যেতে হয় না। রাত্রের খাবারের সময়টা কোন টাইমে হওয়া উচিত এবং রাত্রে কি ধরনের খাবার খেলে আমরা সুস্থ থাকবো? চীনে যান, জাপানে যান, ইংল্যান্ডে যান, আপনি ইরানে যান, সন্ধ্যা 6টা 7টার ভিতরে রাতের খাবার শেষ। আজকে আমাদের এই ভুল হ্যাবিটের কারণে আমাদের ওজন বাড়ছে। এই সকালের নাস্তাকে আমরা স্কিপ করি। সকালের খাবার খেতে হবে সর্বোচ্চ লাইক এ কিং। আমরা যদি এই সিসিইউ অ্যাভয়েড করতে চাই, আইসিইউ অ্যাভয়েড করতে চাই, সারাদিন প্রাণবন্ত থাকতে চাই, জীবন্ত খাবার বেশি খেতে হবে। ফুডের ভিতরে সৃষ্টিকর্তা সবকিছু আমাদের দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা শুরু করছি নিউজ 24 হেলথ অ্যান্ড ফিটনেস। স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মনিরুজ্জামান। তিনি লাইফস্টাইল মোটিফিকেশন স্পিকার, তিনি কোয়ান্টাম হার্ট ক্লাবের কোঅর্ডিনেটর। ডাক্তার মনিরুজ্জামান, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, ডাকার জন্য। আচ্ছা, আজকে আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে আমাদের দিন শুরু হয় সকালের নাস্তা দিয়ে, এবং সকালের নাস্তার উপরে নির্ভর করে যে বাকি দিনটা আপনার কেমন যাবে। কিন্তু আমাদের অধিকাংশ লোক এই সকালের নাস্তাকে আমরা স্কিপ করি, অর্থাৎ নাস্তা অনেকে করি না, অনেকে দেরি করে করি, অনেকে আবার খুব আর্লি করি। তো এই সকালের নাস্তা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর নাস্তা কি হতে পারে সকালের, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আমাদের মেইন ফুড হচ্ছে 3 বার: সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার। তো এখানে দীর্ঘ 3 দশক ধরে গবেষণা করেছেন ডক্টর পল রোয়েন। তিনি একজন পুষ্টিবিদ এবং তিনি গবেষণা করে যেটা বলেছেন যে আমরা যদি সুস্থ থাকতে চাই, সকালের খাবার খেতে হবে সর্বোচ্চ পরিমাণে বেশি লাইক এ কিং, দুপুরে তার থেকে কম লাইক এ প্রিন্স, এবং রাতে পরিমিত মানে একদম কম লাইক এ বেগার, ফকিরের মতো। শত শত বছর ধরে মানুষ ফলো করেছে, তারা সুস্থ ছিল। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতের খাবার এবং সকালের খাবার। যদি আমি ওজন ঠিক রাখতে চাই, আমি যদি সারাদিন এনার্জেটিক থাকতে চাই, আমি যদি ফ্রেশনেসের অধিকারী হতে চাই, সকালের খাবারটা হতে হবে পুষ্টিতে ভরপুর। এবং লাইফস্টাইল এক্সপার্ট এখন বলছেন যে আমরা যদি প্রচুর এনার্জেটিক থাকতে চাই, প্রাণবন্ত থাকতে চাই এবং দীর্ঘজীবী হতে চাই, আমাদেরকে প্রতিদিন 70% জীবন্ত খাবার খেতে হবে। আমরা সপ্তাহে অন্তত 4 দিন শুধু জীবন্ত খাবার দিয়ে আমরা সকালে নাস্তা করতে পারি। অর্থাৎ সকালবেলা আমি 1 লিটার পানি খাবো, কুসুম গরম পানি। কিছুক্ষণ পর 1 গ্লাস কুসুম গরম পানির ভেতরে কয়েক পিস লেবু চিপে দেবো, ওর ভিতরে একটু হিমালয়ান সল্ট দিতে পারি, একটু মধু দিতে পারি। এরপর কিছুক্ষণ পর, এই সময়টা নির্ভর করছে আপনার ব্যস্ততার উপরে, আমি একটা সাইট্রাস ফল খেতে পারি, জাম্বুরা, কমলা, মালটা, এই জাতীয় ফলগুলো দেন, এবং এগুলো সবই জীবন্ত। এরপরে চলে আসি মেইন যে নাস্তা, সেটা হবে জীবন্ত। এর মধ্যে কি কি থাকবে? কয়েক পদের বাদাম থাকবে এবং কয়েক পদের বীজ থাকবে, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, আখরোট, এগুলো কয়েকটা, এবং চীনা বাদাম। এগুলো রাতে আমি ভিজায় রাখবো। এর সাথে মিষ্টি কুমড়া বীজ, তরমুজের বীজ এবং সূর্যমুখী বীজ, এগুলো রাতে সারা রাত ভিজায় রাখবো। সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে 2 থেকে 3টি খেজুর অথবা একটা পাকা কলা, একটু টক দই, এর সাথে একটু 1 বা 2 পিস কাঁচা রসুন, 1 টুকরো কাঁচা আদা, 1 টুকরো কাঁচা হলুদ এবং অল্প একটু কালো জিরা, সবগুলোকে আপনি মাখিয়ে এবং সাথে একটু মধু। এটা একটা অপূর্ব টেস্টি খাবার এবং সবগুলো জীবন্ত। আপনি ফিল করবেন ওই দিন যে আপনি সারাদিন কিরকম জীবন্ত থাকবেন, প্রাণবন্ত থাকবেন, এনার্জেটিক থাকবেন, এবং এটা আপনার ধীরে 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 ভেতর থেকে আপনাকে দীর্ঘায়ু করবে আর কি। তার মানে এর বাইরে আর কোনো কিছু দরকার নেই, প্রয়োজন নাই। এবং এটা হাইলি ক্যালোরিযুক্ত ফুড। সপ্তাহে 3 থেকে 4 দিন, আর বাকি 3 থেকে 4 দিন আমরা যেটা করতে পারি, যা না খেলে মনে হবে যে আমি তো নাস্তা ওইভাবে করছি না, অর্থাৎ সেদিন আমি বাকি 3 দিন হতে পারে একদিন আমি রুটি খেলাম, লাল আটা রুটি, এর সাথে একটু ছোলার ডাল এবং সবজি আধা সেদ্ধ, একটা ডিম, এবং বাকি আবার 1-2 দিন খেতে পারি যে যারা ওজন ঠিক রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার চাইলে উনি লাল চালের খিচুড়ি খেতে পারেন। আমরা দুপুরে খাবার খাই, তো কি খেতে হবে? এটাকে লাঞ্চ নামে আমরা খুব পরিচিত, যে লাঞ্চ করতে হবে। তো লাঞ্চটা আসলে পুষ্টিকর লাঞ্চটা কি হতে পারে? লাইফস্টাইল এক্সপার্ট বলছেন যে সুস্থতা মানুষকে অর্জন করতে হবে, কোনো প্রাণীকেই সুস্থতা অর্জন করতে হয় না, সে অটোমেটিক ভাবে সে জানে কি খেতে হবে। মানুষকে জানতে হবে যে কি খেতে হবে, কি খেতে হবে না। এবং এখনকার কালে লাইফস্টাইল এক্সপার্ট বলছেন দুপুরের খাবারটা হতে হবে হেলদি, এবং এটা 2টো পার্টে ভাগ করলে খেলে সবচেয়ে ভালো। প্রথম পার্ট হচ্ছে যে
রেইনবো সালাদ, রঙিন সালাদ। অর্থাৎ যেমন আমাদের এই যে রেইনবোতে 7টা রং থাকে, প্রকৃতিতে উদ্ভিজ রাজ্যে অসংখ্য রঙের অনেক রকম সবজি আছে যেগুলো আমরা সালাদ হিসেবে খেতে পারি। শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম কয়েক রঙের আছে, টমেটো কয়েক রঙের আছে, গাজর আছে, তারপর হচ্ছে বিট। সবকিছুকে আমি সেইভাবে চিকন চিকন করে কেটে ওর সাথে আমি কাঁচা পেঁয়াজ দেব, কাঁচা মরিচ দেব, অল্প একটু সরিষার তেল দেব, কিছু টক দই দিতে পারি, তারপরে আমি একটু হোমমেড আমি সস দিতে পারি, তারপরে একটু ধনে পাতা, পুদিনা পাতা চমৎকারভাবে মিশানোর পর প্রথম প্লেট হিসেবে এটা খেয়ে ফেলতে হবে, প্লেট 1। আচ্ছা, তাহলে হবে কি, এটা একটা জীবন্ত খাবার, যা কিছু দিলাম সব জীবন্ত। এরপর 15-20 মিনিট বা আধা ঘন্টা পর আমি যে প্রচলিত খাবার খাবো, এই প্রচলিত খাবারটা হতে হবে হেলদি। যেমন আজকে আমাদের এই যে ওজন বৃদ্ধি, আমরা যদি দেখি যে আজকে আমাদের পুরো নেশনের দ্রুত ওজন বাড়ছে, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সাদা চাল। সাদা চাল এটা একটা ম্যানমেড ফুড। সাদা চাল হচ্ছে হোয়াইট পয়জন, আমরা বলি হোয়াইট পয়জনের একটি 3 হোয়াইট পয়জন, চিনি, সাদা চাল, সাদা ময়দা, এর ভিতরে একটি হচ্ছে সাদা চাল। আমরা কি করছি, এই যে আপনার মিনিকেট নামে কোনো চাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক স্বীকৃত নয়, বাজারে নেই। তারা কি করছে, ব্রিধান 28, ব্রিধান 29, ব্রি হাইব্রিড ধান, এগুলোকে প্রসেস করে চিকন করে কেটে বাজারজাত করছে। তো আমি যখন লাল চাল খাবো, অর্থাৎ ঢেকে ছাটা চাল, তখন পুরো পুষ্টিটা পাবো। সৃষ্টিকর্তা যা দিয়ে পাঠিয়েছেন আমাদের জন্য পুরোটা পাবো আমি লাল চালে। লাল চালের ভাত অল্প। আমরা আসলে যেটা হচ্ছে কি যে মাছে ভাতে বাঙালি, এই কথাটা আমাদের থেকে এসছে, কারণ হচ্ছে আমরা ভাত পেলে অজ্ঞান হয়ে যাই। তো ভাত হতে হবে লাল চালের ভাত 1 কাপ, বড়জোর 2 কাপ, যদি অনেক শারীরিক পরিশ্রম করেন 2 কাপ, আর যদি তিনি তেমন শারীরিক পরিশ্রম না করেন, সেডেন্টারি ওয়ার্ক করেন, তাহলে 1 কাপ লাল চালের ভাত। সবজি নেবেন তিনি 2 কাপ 3 কাপ, কোনো অসুবিধা নেই। এই সবজিটা কি আপনি আগে যেটা বলছেন সেটা না? আগে তো বলেছি এটা হচ্ছে সালাদ। ওটা তো সালাদ, ওটা সালাদ। আর সবজি হচ্ছে রান্না করে যেটা খাই। আচ্ছা, এবং এটা হবে অর্ধ সেদ্ধ অথবা 1/3 সেদ্ধ অথবা স্টিম করে। একটি কথা মনে রাখতে হবে যে ফুডের ভিতরে সৃষ্টিকর্তা সবকিছু আমাদের দিয়েছেন, কিন্তু আমি যখন বেশি হিট দেব, রান্না করব, তখন ওর ভিতরে যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল গুলো চলে যেতে থাকে। সো অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল হিট দিয়ে রান্না করতে হবে। আধা সেদ্ধ, 1/3 সেদ্ধ হলে অনেক ভালো, স্টিম হলে আরো ভালো। যেমন ব্রোকলি আমরা স্টিম দিয়ে খেতে পারি, দারুণ টেস্টিকর খাবার। গাজর তো এমনি আমি সালাদে দিয়ে খাচ্ছি। তো সব রকম ভেজিটেবল দিয়ে আমরা আধা সেদ্ধ করে সবজি, ভর্তা, 2-3 রকম ভর্তা থাকতে পারে বা 2 রকম ভর্তা থাকতে পারে, কিছু ডাল থাকলো, 1 টুকরো মাছ অথবা 1 টুকরো মাংস, এবং এই ক্ষেত্রে মুরগির মাংস থাকা বেটার বা পাখির মাংস, এনাফ। তাহলে হবে কি যে তিনি একটা চমৎকার হেলদি লাঞ্চ করলেন, এবং লাঞ্চটাকে সব সময় 2টো পার্টে। আমরা সাধারণত যে সালাদ খাই, কিভাবে খাই? পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই মানুষ ছাড়া যে রান্না করে খাই। খেয়াল করে দেখেন, আচ্ছা, একমাত্র প্রাণী যে মানুষ যে রান্না করে খায়। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আইসিইউ সিসিউর ব্যবস্থা নাই, এত ঘন ঘন তাকে লাইফ সাপোর্টে যেতে হয় না। এখনকার কালে মডার্ন লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আমরা যদি এই সিসিউ অ্যাভয়েড করতে চাই, আইসিইউ অ্যাভয়েড করতে চাই, সারাদিন প্রাণবন্ত থাকতে চাই, জীবন্ত খাবার বেশি খেতে হবে এবং 3 বেলাতেই ভাগ করে করে এটাকে ঢুকাতে হবে। তেলে কোনো উপকার এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যেমন সূর্যমুখী তেল, আমাদের পরামর্শ আপনি সূর্যমুখী বীজ খান প্রত্যেকদিন, বীজ থেকে তেল তৈরি হয়েছে। আপনি যখন সূর্যমুখী বীজ খাবেন, এই বীজের ভিতরে কি আছে? কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ফাইটোকেমিক্যাল আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আপনি যখন এটাকে প্রসেস করে শুধু তেলটা নিলেন, শুধু ফ্যাটটা নিয়ে নিলেন, আচ্ছা, তো আপনি তো সূর্যমুখী বীজ সকালবেলা খেয়ে ফেলেছেন। তো আমাকে কেন আবার তেল নিতে হবে? সো উই নো নিড তেল, মানে রান্নাতেও তেলের দরকার নেই, প্রয়োজন নেই। তবে বাস্তবতা যেটা হচ্ছে যে তেল ছাড়া রান্না করা এখনকার আধুনিক অভ্যস্ত হয়ে গেছে, মুশকিল। সেই জন্য গবেষণা বলছে যে এখন আমরা যদি সুস্থ থাকতে, আজকে তো উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস মহামারী, ডায়াবেটিস, ফ্যাটি লিভার মহামারী, এগুলো প্রতিরোধ করতে চাইলে তেলের পরিমাণ হতে হবে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। মাথাপিছু প্রতি মাসে 500 মিলিলিটার, আধা লিটার মাথাপিছু। 4 জনের যদি পরিবার হয় 2 লিটার মাথাপিছু প্রতি মাসে। তাহলে হচ্ছে কি তেলের সাইড ইফেক্ট থেকে আমি মুক্ত থাকতে পারবো, আমি এই রোগগুলো প্রতিরোধ করতে পারবো, ওজন আমি ঠিক রাখতে পারবো। আমরা রাতের খাবার নিয়ে আলোচনা করব। রাত্রে আমরা অনেকেই খাই, অনেকে গভীর রাত্রে খাই, সন্ধ্যার দিকে খাই, আবার অনেকে মাঝামাঝি সময় খাই। কিন্তু রাত্রের খাবারের সময়টা কোন টাইমে হওয়া উচিত এবং রাত্রে কি ধরনের খাবার খেলে আমরা সুস্থ থাকবো? এটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে
এই যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, এই রোগগুলো হওয়ার পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে এক্সেস ক্যালোরি এবং ভুল নিয়মে খাওয়া। ডক্টর পল রোয়েনের গবেষণা বলছে যে আমরা যদি সন্ধ্যা 7টার ভেতরে রাতের খাবার খেয়ে ফেলি, পরিমাণে হতে হবে ফকিরের মতো। ফকির যেমন চেয়ে চিনতে অল্প একটু খাবার খাই, সেরকম আমাদেরকে খেতে হবে সন্ধ্যা 7টার ভেতরে অল্প একটু খাবার। রাতে মাছ মাংস না খাওয়া ভালো, অল্প একটু লাল চালের ভাত অথবা অল্প মানে লাল চালের একটি, লাল আটার একটি রুটি, সাথে একটু সবজি, একটু সালাদ, ইনাফ। রাতে মাছ মাংস না খাওয়াটা হেলদি। এবং কিছুক্ষণ পর চাইলে আমরা একটু অ্যাপেল সাইডার ভিনেগার খেতে পারি। এটা কি খাবার পরে অ্যাপেল সাইডার ভিনেগার খাবে? খাবার আপনি কিছুক্ষণ পর খাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর, তাহলে হয়তো অ্যাবজর্ব ভালো হবে এবং এটি আপনার ব্লাড সুগার কমাতে সাহায্য করবে। 1 গ্লাস কুসুম গরম পানিতে 2 থেকে 4 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, এর সাথে একটু লেবু মিশিয়ে চমৎকার এটাও খেতে পারি আমি। এটি ব্লাড সুগার কমাবে এবং অনেক উপকারের আছে। এবং চাইলে কিছুক্ষণ পর আমি চিয়া সিড খেতে পারি। 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর 4 চামচে 2 চামচ চিয়া সিড খেয়ে নিলাম। তাহলে আমি যেহেতু সন্ধ্যা 7টার মধ্যে খেয়েছি এবং ফকিরের মধ্যে খেয়েছি, স্বভাবত অনেকের ক্ষুধা লাগতে পারে, অনেক রাত জেগে কাজ করে, সেক্ষেত্রে অ্যাপেল সাইডার ভিনেগার 1 ঘন্টা পর খেলে তো অনেকটা হালকা পেট হয়ে গেল। এবং তার কিছুক্ষণ পর চিয়া সিড, সারা রাত তার ক্ষুধা লাগবে না, সে এনার্জি পাবে, অথচ তার ওজন কমবে। এবং আমরা যদি স্মার্ট যেগুলো জাতি আছে, চীনে যান, জাপানে যান, ইংল্যান্ডে যান, আপনি ইরানে যান, সন্ধ্যা 6টা 7টার ভিতরে রাতের খাবার শেষ। আজকে আমাদের এই ভুল হ্যাবিটের কারণে আমাদের ওজন বাড়ছে। রাতের খাবারের সাথে ওজনের একটা সম্পর্ক আছে। আপনি কেন, যে আপনি যখন সকালে একটা হেভি ডায়েট করলেন, সকালে হেভি মিল্ক, আপনি সারাদিন কর্মব্যস্ত আছেন, সকাল থেকে শুরু পর্যন্ত দুপুর মতো অনেক ব্যস্ত, এবং গভীর চিন্তাও কিন্তু অনেক ক্যালোরি কনজাম্পশন করে। সেই জন্য আপনি যখন সকালে ভরপেট খাচ্ছেন, এটা আপনার ওজন কমাবে। সেই খাবারটা যদি আপনি রাতে নিয়ে যান, যে আপনি সকালে খুব দ্রুত একটা টোস্ট খেয়ে বেরিয়ে গেলেন, দুপুরে অফিসে লাঞ্চ করলেন, রাতে একটা সেরকম ভুরিভোজ করলেন, পৃথিবীর কোনো পদ্ধতিতে ওজন কমবে না। আচ্ছা, প্রোবায়োটিক সম্পর্কে আমরা অনেকেই শুনে থাকি। সুস্থতার জন্য প্রোবায়োটিকের একটা গুরুত্ব আছে এবং কিছু খাবার আছে যেগুলোতে প্রোবায়োটিক থাকে। তো আপনি কি বলবেন যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কি কি এবং প্রোবায়োটিকের গুরুত্বটা আসলে কতটুকু? আমাদের পরিপাক তন্ত্রে মূলত 2 ধরনের অণুজীব থাকে। একগুলো হচ্ছে ক্ষতিকর, আর এগুলো হচ্ছে উপকারী। এবং এই উপকারী অণুজীবকে বলা হয় প্রোবায়োটিক্স। পরিকল্পিতভাবে সপ্তাহে অন্তত 3-4 দিন আমাদেরকে ফার্মেন্টেড ফুড খেতে হবে, যেখানে প্রচুর প্রোবায়োটিক আছে, অর্থাৎ উপকারী অণুজীব আছে। তো এর ভিতরে আমরা যেটা খেতে পারি, সপ্তাহে 2-3 দিন আমরা টক দই খেতে পারি, সপ্তাহে 2-3 দিন আমরা পান্তা ভাত খেতে পারি, পনির তৈরি করে খেতে পারি। আর ফার্মেন্টের বাঁধাকপি, এগুলো আমাদের জন্য একটু কঠিন, ফার্মেন্টের সয়া দুধ তৈরি করে খেতে পারি। তো এই যে অণুজীবগুলো আমি যখন খাবো, তখন পেটে যে তারা আমাদের জন্য ভিটামিন তৈরি করবে, কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট তৈরি করবে, যা আমাদের সুস্থতার জন্য অতীব জরুরি। কিছু ভিটামিন তারা তৈরি করতে পারে, যা আমাদের শরীর তৈরি করতে পারে না। অনেকে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট ইউজ করেন, বাজারে পাওয়া যায় বোধহয় এগুলা, সেটা তো দরকার নেই মনে, যদি নিয়মিত আপনি এক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায়, বড়দের জন্য পাওয়া যায়। খুব একটা গুড কোশ্চেন। আসলে যেটা হচ্ছে যে কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে ফ্যামিলি ফুড হ্যাবিট খারাপ, কোনো একটা অসুস্থতা হয়েছে, নানান কারণে ট্রাভেলে অনেক সময় আমরা সেইভাবে আমরা প্রোবায়োটিক ফুড খেতে পারছি না, তখন প্রয়োজনে আমরা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নিতে পারি। এবং এটা যেমন ডায়রিয়ার পর, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নেওয়া উচিত। ফ্যাটি লিভার বা লিভারের চর্বি, এটা এখন মহামারী আকারে মানে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের একটা পরিসংখ্যানে দেখা গেছে 4.5 থেকে 5 কোটি লোক আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত, এবং এই ফ্যাটি লিভার থেকে অনেক গুরুতর লিভারের রোগে আক্রান্ত হয়, এবং সেক্ষেত্রে লিভার সিরোসিস পর্যন্ত হচ্ছে। তো আপনি কি ফ্যাটি লিভার যেন না হয় এই ধরনের কোনো ডায়েট প্ল্যান বা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কিছু বলবেন? শুধু না হয় কেন, না হয় এবং নিরাময় করা সম্ভব। নিরাময় সম্ভব। আমরা ফ্যাটি লিভার নিয়ে কাজ করছি, আমরা তো মূলত লাইফস্টাইল মডিফিকেশন কাজটা করি। এটা করতে যে আমরা অনেক রোগী পেয়েছি যারা ফ্যাটি লিভার নিয়ে এসেছে। তো ফ্যাটি লিভারটা কি আমি একটু খুলে বলি। আমরা যখন এক্সেস কার্বোহাইড্রেট খাবো, বেশ চিনি, সাদা চাল, সাদা ময়দা, তখন এটা অতিরিক্ত কার্বোহাইড্রেটটা প্রথমে গ্লাইকোজেন হয় এবং এটা লিভার তৈরি করে। তারপর যখন আমরা খেতেই থাকি, তখন লিভার এই অতিরিক্ত কার্বোহাইড্রেটটাকে সে ফ্যাটে রূপান্তরিত করে প্রথমে পেটে জমা করে। পেটে যখন আর স্পেস থাকে না, তখন সে লিভার নিজের মধ্যে জমা করতে থাকে। লিভারের 5% যখন ফ্যাটে ভরে যায়, ফ্যাটি লিভারের সূত্রপাত হয়ে গেল। 5 থেকে 10% যখন ফ্যাটে ভরে যায়, তখন বলে গ্রেড 1 ফ্যাটি লিভার। 10 থেকে 25% যখন ফ্যাটে ভরে যায়, তখন গ্রেড 2 ফ্যাটি লিভার। আর 30% বেশি হলে গ্রেড 3।
এরপরও যদি এটা নিরাময় করা তিনি নিরাময় না করেন, তাহলে ধীরে ধীরে এটি লিভার ড্যামেজ হতে থাকে, ফাইব্রোসিস হতে থাকে, এবং ওর ভিতরে তখন লিভার পার্মানেন্ট ড্যামেজের দিকে এগোতে থাকে, হয় লিভার সিরোসিস হয়ে যায় অথবা লিভার ক্যান্সার হয়ে যায়। অথচ থার্ড স্টেজ পর্যন্ত এটা প্রিভেন্টেবল, এবং এটা মানে নট অনলি প্রিভেন্টেবল, এটা হচ্ছে কিউরেবল। তো কি করতে হবে? ভেরি সিম্পল, আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন, লিভারকে ডিটক্স করা, পুরো বডিকে ডিটক্সিফিকেশন। এই যে এত আমি কার্বোহাইড্রেট অতিরিক্ত খেলাম, এত নানা রকম টক্সিন খেলাম, নানা ফ্রুট জুস খেলাম, মানে 2 নম্বরের ফ্রুট জুস যার ভিতরে চিনি ভর্তি, নানা কেমিক্যাল সমৃদ্ধ ফল খাচ্ছি, এগুলোকে ডিটক্স করতে হবে। এখন সারা বিশ্বে খুবই জনপ্রিয়। কি করা হয়? 3 থেকে 5 দিন সে কি করে? কোনো ভাত, কোনো রুটি, কোনো রান্না করা খাবার খায় না, সে পুরো শরীরকে সে ক্লিন করতে থাকে। এটা আমি ডিটেল বলছি না। এর মধ্যে কি থাকে যে সে সকালবেলা ঘুম থেকে উঠে 1 লিটার কুসুম গরম পানি, কিছুক্ষণ পর তারপর হচ্ছে ওই এক গ্লাস কুসুম গরম পানির ভিতরে লেবু, এর ভিতরে কখনো মানে হিমালয়ান সল্ট, কখনো দেওয়া হয় মধু। এটা অল্টারনেট 2 ঘন্টা পর পর। অ্যাপেল সিডার ভিনেগার না? আচ্ছা। তারপর যেটা হচ্ছে 1 গ্লাস গ্রিন জুস দিনে, এভাবে 3 বার অন্তত গ্রিন জুস, মানে সব এই কয়টা আইটেম ঘুরতে থাকবে 2 দিন 3 দিন। আচ্ছা। সাথে বিট খেতে পারে সে দিনের শেষে। এটা 2-3 দিন চলবে। কি হবে? বডি ডিটক্স হতে থাকবে, সে বর্জ্য পদার্থগুলো যেগুলো আছে, ক্ষতিকর পদার্থ বের হতে থাকবে। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে সে কিভাবে বেঁচে থাকবে? ক্যালোরি, আরে চর্বি তো ভর্তি তার। আচ্ছা। যখন আপনি রোজা থাকি, যখন ক্যালোরি কোত্থেকে পাই? চর্বি ভাঙে। এই কয়দিন তখন কি হবে? সে যদি আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করে, ফ্যাট বার্ন হতে শুরু করবে। আপনি বলবেন পুষ্টি কোত্থেকে পাবে? কেন? গ্রিন জুস থেকে। ছাগল কোত্থেকে পুষ্টি পাই? গরু কোত্থেকে পুষ্টি পাই? ঘাস থেকে যদি পুষ্টি পাই, তো হোয়াই নট ইউ? মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল সব আছে গ্রিন জুসে, তো সেখান থেকে পাচ্ছেন। আর বাকি 3-4 দিন সেটা হচ্ছে আপনি এর সাথে তখন গ্রিন জুসটা বাদ দিতে পারেন। ফল, আনারের রস, তারপর হচ্ছে বিটের জুস, তারপর হচ্ছে আপনার হালকা মিষ্টি ফল যেমন পেঁপে, তারপর হচ্ছে আপনার মাল্টার জুস, এগুলো অল্টারনেট সে খাবে, এবং এতে হবে কি ধীরে 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 তার বডিগুলো ডিটক্সিফিকেশন হবে। অনেক ধন্যবাদ ডাক্তার মনিরুজ্জামান, কোয়ান্টাম হার্ট ক্লাবের কোঅর্ডিনেটর এবং লাইফস্টাইল মোটিভেশন স্পিকার। আবারও আমরা আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আপনি পরামর্শ দিলেন, আমার মনে হয় যে আমাদের ভিউয়ার যারা আছেন তারা এসবে উপকৃত হবেন। আপনাকে এই জন্য অশেষ ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ভবিষ্যতে আমরা আবারও আলোচনায় আসব এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিউজ 24-এর সাথে থাকুন, সবাই সুস্থ থাকুন। খোদা হাফেজ।